গল্পের নাম প্রিয়তমা, লেখিকা জিনাত চৌধুরী হাবিবা। পর্ব সংখ্যা ৩। হরিদর্শ তার সোনালি কিরণ দিয়ে চারপাশ আলোকিত করে রেখেছে। সোনালি রোদ্দুরে ঝলমলে উঠেছে ফুলের দলেরা। চারদিকে মৃদু মন্দ নির্মল হাওয়া বইছে। গ্রামের পথে ঘাটে মানুষের আনাগোনা শুরু হয়েছে। ভোরের আলো ছড়িয়ে পড়ার পরেই প্রীতির চোখে মুখে নজর কাড়া বিস্তৃত হাসি খেলে যাচ্ছে। সকালের নাস্তা সেরে প্রীতি ঘরে এসে বসেছে। রূপক নাস্তা সেরে বাইরে চলে গেছে। সকালে যমজ নিয়ে আশ্চর্য হয়ে প্রীতি রূপককে কিছু জিজ্ঞেস করার আগেই দেখলো সে ঘুমে বিভোর। তাই আর কিছু জিজ্ঞেস করা হলো না। প্রীতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো রূপককে। কোনোভাবে দুই ভাইকে ওর মন মস্তিষ্ক আলাদা করতে পারছে না। হয়তোবা আরও কয়েকবার দুজনকে একসাথে দেখলে কিছুটা হলেও পার্থক্য বের করতে পারবে। রাহাত চাকরির জন্য ঢাকাতেই থাকে। ইম্পর্টেন্ট মিটিং থাকায় ভাইয়ের বিয়ের দিন উপস্থিত থাকতে পারেনি। ও মিটিংয়ে রাহাতকে অ্যাটেন্ড করাই লাগতো। বস ছুটি দেননি। উনি চাইবেন না ওনার কোম্পানির কোনো লোকসান হোক। মিটিং রাত 10টায় শেষ করে রাহাত বাসায় এসে গোসল সেরে জামা কাপড় গুছিয়েই রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল এসে বাসার সীমানায় পদার্পণ করে রাহাত আর ফারিয়া এখনও হাসছে প্রীতির অবাক হওয়া নিয়ে। প্রীতি এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না, তাই সারা ঘরে হেঁটে হেঁটে রূপকের জিনিসপত্র ঘাড়ছে। মণি আর রুবি আসল প্রীতির সাথে গল্প করতে। মণি রূপকের বোন। সে হোস্টেলে থেকে ঢাকায় পড়াশোনা করে। কিছুটা চুপচাপ স্বভাবের মেয়েটা। মনির দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। প্রীতির সাথে রুবিকে দেখে অসন্তুষ্ট হলো। মেয়েটাকে দেখলে কেমন বিরক্ত ধরে যায়। রুবি দেখলো প্রীতি ওর দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে। হালকা হেসে বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? এ বাসায় উঠে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম। আসলে তরুণ সুস্থ থাকলে এখানে আসতাম না। আমি নিরুপায় হয়েই রূপকের কাছে সাহায্য চেয়েছি। প্রীতি জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, না না, আমি কিছু মনে করিনি। তবে প্রথমে আপনি আমাকে সবটা বলে দিলে এতটা রিয়েক্ট করতাম না আমি। রুবি নতজানু হয়ে বলল, তখন তোমাকে আমি বললেও তুমি বুঝতে না। ব্যাপারটা আরও বিদঘুটে হয়ে যেত। মনি আগামাথা কিছুই বুঝালো না। তবে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও মন চাইল না। সর্বদা চুপচাপ থাকতে সে পছন্দ করে। ফারিয়া প্রীতির ঘরে এসে মণি আর রুবিকে ডাকলো নিচে ওকে কাজে সাহায্য করতে। মণি মাথা নেড়ে ফারিয়ার সাথে বেরিয়ে আসলো। প্রতি উত্তরে রুবি জানালো সে মিনিট 2 পরে আসছে। ফারিয়া সরু চোখে একবার সবটা পরখ করে রান্নাঘরের দিকে পা চালিয়ে যায়। রুবির কথার উত্তরে প্রীতি বলল, আপনি বুঝিয়ে বললে আমি সবটাই বুঝতাম। আমি কোনো ছোট বাচ্চা নই। রুবি শান্ত চাউনি দিয়ে বিস্তর হাসলো। বলল, তুমি বুঝি বড়? ছোট বলেই তো রূপক তোমাকে আমার সাথে ঘুমাতে বলল। কিন্তু তুমি তো রয়ে গেলে জেদ ধরে। প্রীতি অন্যদিকে মুখ ঘুরিয়ে বেঞ্চি কেটে আবার সামনে তাকিয়ে বিজ্ঞদের মতো রুবিকে জ্ঞান দিতে লাগলো। বলল, আমি ছোট নই। গ্রামের মেয়েরা 12তেই হাঁটুর হয়ে যায়। 12তেই সংসারী হতে হয়। নিজে না চাইলেও জোর করে হলেও তাদের সংসার চিনতে হয়। আর উনি তো আপনার অনেক বড়, তাহলে আপনি ওনাকে ভাইয়া না ডেকে নাম ধরে ডাকেন কেন? রুবি থতমত খেয়ে বলল, আসলে তরুণকে নাম ধরে ডাকতাম তো, তাই রূপককে নাম ধরেই ডাকি। তুমি বোধহয় আমাকে পছন্দ করতে পারোনি। তুমি চাইলে আমি আগ বাড়িয়ে আর কথা বলতে আসবো না। প্রীতি মুখ ছোট করে বলল, না না, আমি বলিনি। আপনাকে আমার পছন্দ না আসলে আপনি কালকে আমাকে সব কিছু বলেননি, তাই এখন জিজ্ঞেস করে নিচ্ছি। রুবি মুচকি হেসে বলল, আচ্ছা তুমি থাকো, আমি আসছি। দরজা পর্যন্ত এসে হালকা ঘাড় বাঁকিয়ে একবার দেখে নিল প্রীতিকে। সে ড্রেসিং টেবিলের সামনে রূপকের জিনিসপত্র হাতাতে ব্যস্ত। রূপক সকালে নাস্তার পরেই প্রীতির বাবার বাসায় এসেছে। সকাল সকাল রূপককে বাসায় দেখে প্রীতির মা ব্যস্ত হয়ে গেল। জামাই আপ্যায়নে রূপক জানালো ব্যস্ত হতে হবে না, সে নাস্তা করে এসেছে। এখন রাজীব শেখ আর ফারুককে ডেকে দিতে প্রীতির মা সেটাই করলেন। সকালে রূপককে দেখে রাজীবের শেখের মনে কিছুটা ভীত সৃষ্টি হয়। মেয়েটা সব বলে দিলে ওনাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কুশল বিনিময় করে সামনের সোফায় রাজীব শেখ আর ফারুক বসতে রূপক কথা বলতে হলো, শুধু মিথ্যে কথা বলে কেন প্রীতিকে বিয়ে দিলেন? ওর কি বিয়ে হতে না 18 পর্যন্ত অপেক্ষা করা যেত না নাকি? রাজীব শেখ নত মুখে বললেন, আসলে বাবা, আমার ওই ইচ্ছে ছিল না মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার। কিন্তু এই এলাকা সহ আশেপাশের এলাকার যে হাল, মনে মেয়েটার জন্য অনেক ভয় জন্মে গেছে। একটাই মেয়ে আমার। যে হারে 2 দিন পর পর মেয়েরা নিখোঁজ হচ্ছে,
পুলিশ অভিযান চালিয়েও এখনও এর পিছনে রহস্য খুঁজে উদ্ঘাটন করতে পারেনি। আমি আর ফারুক ব্যবসার কাজে বাসায় থাকি, খুব কম সময় বাড়িতে তোমার শাশুড়ি আর প্রীতি থাকে। কোন সময় কোন অঘটন ঘটে যায়, তাই দ্রুততার সহিত প্রীতিকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো পুলিশ, নিশ্চয়ই আমার মেয়ের নিরাপত্তা দিতে পারবে। রাজীব শেখের দিকে তাকিয়ে মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলছেন। তবু রূপক প্রশ্ন করল, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে দিবেন? আপনারা চাইলেই মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। এখন একে তো আপনারা অন্যায় করেছেন, তার উপর আমাকেও সেই অন্যায়ের ভাগীদার বানিয়েছেন। এখন শাস্তি কিভাবে মাথা পেতে নেবেন? ফারুক গা ঝেড়ে বলল, আমাদের শাস্তির ব্যবস্থা করলে তার দ্বিগুণ শাস্তি তোমাকে পেতে হবে। এখন তুমি যদি শাস্তি মাথা পেতে নিতে পারো, তবে বোনের জন্য আমরাও না হয় মাথা পেতে নেব। রূপকের প্রথম থেকেই তেরা জবাবের কারণে ফারুককে পছন্দ নয়। রূপক ঠোঁট প্রসারিত করে বলল, আমি এখানে ঝামেলা করতে আসিনি, এসেছি আপনাদের বোঝাতে, যাতে ভবিষ্যতে এরকম আইন বিরোধী কোনো কাজ না করেন। ফারুক সামনে থেকে একটা পিঠা মুখে দিয়ে বলল, তা আমার বোনকে নিয়ে কি ভাবলে? রূপক লম্বা শ্বাস ফেলে বলল, আমি বিয়ে করেছি বউকে ছেড়ে দেওয়ার জন্য না। এখন তার বয়স কম বলে তাকে আমি ছেড়ে দেব? দুদিন পর যে আপনারা আবার বিয়ে দেবেন না, তার কি গ্যারান্টি আছে? 26 বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছি, 2 বছর নিশ্চয়ই এক যুগ সমান সময় যাবে না আমার জন্য। ফারুক হেসে উঠে বলল, ভালোই জ্ঞানী আছো দেখছি। রূপকের ফোন বেজে উঠতেই স্ক্রিনে মনির নামটা ভেসে উঠল। রিসিভ করে কানে ধরতেই মনি এক বাক্যে বলল, তাড়াতাড়ি বাসায় এসো, সাথে ভাবির মাথায় দেওয়ার জন্য একটা ফুলের গাছরা নিয়ে আসবে। আমি রাখছি। ফোন কেটে দিল মনি। ওর এরকম স্বভাবের সাথে রূপক পরিচিত। সময় দেখে নিল প্রায় 12টা ছুঁই ছুঁই। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রূপক। ফারুক রাজীব শেখকে উদ্দেশ্য করে বলল, এত চিন্তার কিছুই নেই, প্রীতি ঠিকঠাক থাকবে রূপকের বাসায়। কারো সাথে পেরে উঠতে হলে কথা জানতে হয়, বুঝলাম। রাজীব শেখ শান্তির প্রশ্বাস ফেললেন। এতদিন মেয়েটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলেন উনি, এবার নিশ্চিন্ত হতে পেরেছেন কিছুটা হলেও। এলাকায় প্রচুর হারে কিশোরী থেকে শুরু করে যুবতী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ অন্যান্য কেসের পাশাপাশি এই বিষয়টাও দেখছে খুব সূক্ষ্মভাবে, কিন্তু এসবের পিছনে যে বা যারা আছে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির, তাই পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। বাড়িতে যাওয়ার আগে ফুলের দোকানে গিয়ে একটা বেলি ফুলের গাছটা কিনে সেটা পকেটে ঢুকিয়ে বাসায় আসলো রূপক। বাসায় পা ফেলতেই রাহাত জলদি তৈরি হতে বলল। রূপক কথা না বাড়িয়ে রুমে এসে জামা কাপড় বের করলো। প্রীতি খাটে বাবু হয়ে বসে আছে। ফারিয়া, মণি আর রবি মিলে ওকে সাজিয়ে দিয়েছে। ওকে খাটের উপর দেখে রূপকের মনে পড়ল গাজরার কথা। পকেট থেকে গাজরা বের করে প্রীতিকে ঘুরে বসতে বলল। প্রীতি পিট পিট করে তাকিয়ে বলল, আপনি কি রূপক নাকি রাহাত ভাইয়া? রূপক প্রীতিকে ঘুরিয়ে দিয়ে মাথায় গাজরা লাগিয়ে দিয়ে বলল, রাহাত এই ঘরে আসবে না। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রূপক। প্রীতি খোপায় হাত ছুঁয়ে দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসল। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে রূপক নিজের ঘড়ি পারফিউম খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এখানে প্রীতির জিনিসপত্র রাখার দেখে বলল, আমার জিনিসপত্র কই? তোমারগুলো এখানে রেখেছো কেন? প্রীতি নড়াচড়া করছে না, রোবটের মতো বসে থেকে বলল, আপনার জিনিসপত্র দেখুন কোথাও আছে, আমি কোথায় রেখেছি মনে নেই। আপনারগুলো এখানে থাকলে আমারগুলো কোথায় রাখবো? রূপক রাগ দেখিয়ে চেয়ে আছে প্রীতির দিকে, নিজের সরিয়ে এখন ওকে বলছে কোথায় আছে খুঁজে দেখতে। প্রীতিকে ধমকে বলল, তোমার জিনিসপত্র আমার মাথায় রাখবে। প্রীতি নড়তে চাইছে না, মনে হচ্ছে শ্বাস এদিক ও সেদিক হয়ে যাবে, তাই আবারও রোবটের মতো সামনে তাকিয়ে বলল, আপনার মাথা কি ড্রেসিং টেবিল? তাহলে আপনার নিজের জিনিসপত্রগুলো মাথা নামক ড্রেসিং টেবিলে রাখুন, আমারগুলো কাঠের ড্রেসিং টেবিলে ঠিক আছে। পুলিশদেরকে এতটা ধৈর্য হারালে চলে না। আসামির মুখ থেকে কথা বের করাতে হলে এর চেয়ে 1000 গুণ কাঠখড় পোহাতে হয়। প্রীতিকে দাঁড় করিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো রূপক। বলল, নড়লে তোমার সাজ নষ্ট হয়ে যাবে না। এখন আমার ঘড়ি আর পারফিউম খোঁজা শুরু করো। প্রীতি খুঁজতে গিয়ে সবটা আরও এলোমেলো করে ফেলছে দেখে রূপক ওকে সরিয়ে দিয়ে নিজেই খোঁজা শুরু করলো। ফারিয়া হাজেরা বেগমকে বলল, আম্মা, রবিকে দেখলাম সকালে প্রীতির সাথে একা একা কথা বলছিল। হাজেরা বেগম
ফারিয়াকে কড়া আদেশ দিলেন, তুমি প্রীতির আশেপাশে থাকবে। ওই মেয়ে আমার ছেলেকে একবার ফাঁসিয়ে দিয়েছে, না জানি কখন আমার ছেলের সংসার খেয়ে ফেসে। এই রূপকটাকে কিছু বললেও কথা কানে নেয় না। তরুণ যদি কখনো সুস্থ না হয় তাহলে কি মেয়েটা সারা জীবন এখানে পড়ে থাকবে? ফারিয়ার শাশুড়ির আদেশে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানায়। প্রীতি খাটে বসে গান ধরেছে। দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই। রূপক রেডি হয়ে প্রীতির চোখের নিচে কাজল লেপটে দেওয়া টিস্যু দিয়ে গাজল ঠিক করে দিয়ে বলল, আমি তোমার দুলাভাই না, বর হই। এখন নিচে চলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন